মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে একবারের জন্য মৃত্যু কুম্ভ বলে সম্বোধন করায় অনেক প্রশ্ন এবং অনেক আলোচনাকে স্বাভাবিক করে দিয়েছেন। এতদিন ধরে চলা মহাকুম্ভকে কেন্দ্র করে যে একাধিক প্রশ্ন সারা দেশ জুড়ে বিভিন্ন মানুষের মধ্যে উঠতে শুরু করেছে, সেই সকল প্রশ্নকে কোথাও যেন সাহসের সঙ্গে তোলার রাস্তা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা একবার মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে সম্বোধন করায় এই মৃত্যু কুম্ভ শব্দকে নিয়েই এই সারা বছর যেখানে একটি ভোটও নেই আমাদের রাজ্যে, এই ভোটহীন বছরে আসরে নেমেছে বঙ্গ বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে রাজ্যের এক্সটেন্ডেড বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, এমনকি অমিত মালব্য, তিনজনে একযোগে হাল্লাবোল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তুলেছেন গেল গেল রব। আরও একবার মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ৪৫ মিনিটের প্রেস কনফারেন্সের মধ্যে ২৫ মিনিট শুধু হিন্দু হিন্দু করেই হেরিয়ে গেলেন। আর সেই হিন্দু রাজনীতিতে আরও একটু নতুন মাত্রা সম্ভবত কিছুদিনের জন্য যোগাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মৃত্যুকুম্ভ উদ্ধৃতিটি। আর তাই নিয়েই হবে আজ আশীর্বাদ দ্য ট্রুথের চুলচেরা বিশ্লেষণ। আলোচনা হবে মহাকুম্ভর যে বিপুল অব্যবস্থা গত ৩ সপ্তাহ ধরে আমাদের সামনে উঠে আসছে, সেই অব্যবস্থা নিয়ে আলোচনা হবে সত্যি কি এই মহাকুম্ভ মৃত্যুকুম্ভ হয়ে উঠেছে। আর এই সব কিছু নিয়ে আলোচনার আগে আপনাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা টিংটং করে বাজাতে হবে, আর আপনার মন্তব্য লিখে জানাতে হবে কমেন্ট বক্সে, পাশাপাশি একটা লাইক করে আলোচনায় এগিয়ে যেতে হবে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে মহাকুম্ভ না মৃত্যুকুম্ভ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এই নিয়েই হোক আজকের বিস্তারিত আলোচনা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে হওয়া এই মহাকুম্ভকে কেন্দ্র করে গত ২ বছর ধরে এক নাগাড়ে ঢোল পিটিয়ে গেছে উত্তরপ্রদেশ সরকার, এবং তার সঙ্গে একই সঙ্গে ঢোলে তালে তাল মিলিয়ে বোল বাজিয়ে গেছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্র রাজ্য এই ডবল ইঞ্জিন সরকারকে সামনে রেখে মহাকুম্ভকে সফল করার জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কেন্দ্রের তরফে আবার রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশ সরকারের তরফে মহাকুম্ভকে সফল করার জন্য হাজার হাজার কোটি টাকা গত ২ বছরে দফায় দফায় ইনভেস্ট করা হয়েছে। কখনো বলা হয়েছে মেলা প্রাঙ্গণকে সাজাবার জন্য, কখনো বলা হয়েছে পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য, কখনো আবার বলা হয়েছে রেল পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন করার লক্ষ্যে, আবার কখনো বলা হয়েছে নতুন ব্রিজ তৈরি করার জন্য। কিন্তু এই সকল আয়োজন কতটা সফল হয়েছে তা বোঝা গেল যখন মহাকুম্ভ এসে পড়ল। যোগী আদিত্যনাথ সরকারের তরফে বলা হয়েছিল যে তারা অনুমান করছেন ২৫-এর এই মহাকুম্ভে সারা দেশ জুড়ে এমনকি সারা পৃথিবী জুড়ে মোট ৪০ কোটি মানুষ আসতে চলেছেন ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে। আর তার সঙ্গে আরও একটি কথাও বলা হয়েছিল, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ বিধানসভায় আবার নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে বলেছিলেন যে ৪০ কোটি মানুষের ব্যবস্থা তো বলা হচ্ছে সরকারিভাবে, কিন্তু তার প্রশাসন তার সরকার এই মহাকুম্ভকে সামনে রেখে ১০০ কোটি, সংখ্যাটা আরও একবার বলছি, ১০০ কোটি মানুষের ব্যবস্থা করছেন। ১০০ কোটি পূর্ণার্থী যাতে ত্রিবেণী সঙ্গমে এসে এই মহাকুম্ভের স্নান সারতে পারেন তার সুব্যবস্থা গড়ে তুলেছে যোগী আদিত্যনাথ সরকার। আর এমনটাই আমাদের সকলের জানা ছিল, কারণ নরেন্দ্র মোদী সরকারের তরফেও হাজার হাজার কোটি টাকা এই মহাকুম্ভের আয়োজনকে সামনে রেখে উত্তরপ্রদেশ সরকারকে দেওয়া হয়েছিল। আবার উত্তরপ্রদেশ সরকারও তাদের জনগণের ট্যাক্সের টাকায় মহাকুম্ভের আয়োজনে লাগিয়েছিল হাজার হাজার কোটি টাকা, যার একটা আনুমানিক মোট সংখ্যা তুলে ধরেছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তিনি সরাসরি দাবি করেছেন ৭,৫০০ কোটি টাকা এই মহাকুম্ভ এবং তাকে কেন্দ্র করে হওয়া মেলার আয়োজনের জন্য বিনিয়োগ করা হয়েছে। অর্থাৎ যোগী আদিত্যনাথ মহাকুম্ভের আয়োজনের শুরু থেকেই এই গোটা মহাকুম্ভকে একেবারেই রিলিজিয়াস ট্যুরিজমে পরিণত করেছেন এবং এই রিলিজিয়াস ট্যুরিজমকে সামনে রেখেই যোগী আদিত্যনাথ দফায় দফায় শুধু মহাকুম্ভতে নয়, একই সঙ্গে সারা দেশ জুড়ে যেখানে যেখানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির এবং উপাসনা স্থল আছে সেই সকল জায়গাকে কেন্দ্র করেই একটি ট্যুরিজমের প্রপোজালও দফায় দফায় দিয়ে এসছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, মহাকুম্ভ কি সত্যি মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে? অর্থাৎ মঙ্গলবার আমাদের রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই মহাকুম্ভকে যে তার গোটা ভাষণে একবারের জন্য মৃত্যুকুম্ভ বলে সম্বোধন করলেন, তা কতটা সঠিক? প্রসঙ্গত মহাকুম্ভকে নিয়ে যে ঢোল পেটানো হয়েছিল যোগী আদিত্যনাথ এবং বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের তরফে, সেই ঢোল যতটা জোরে বাজানো হয়েছিল, বাস্তবে যখন মহাকুম্ভ চলছে সেই ঢোল কিন্তু না ফাটলেও সেই ঢোলের টিউন অনেকটাই পড়ে গেছে। ডমডম করে বাজা ঢোল এখন ঢপ ঢপ করে বাজছে। তার কারণ হচ্ছে মহাকুম্ভকে কেন্দ্র করে ইতোমধ্যে একাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। শুরুটা হয় প্রয়াগরাজেই। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে জানুয়ারির ২৯ তারিখ মৃত্যু হয় সরকারি মতে ৪০ জনের। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে অভিযোগ করা হচ্ছে যে যোগী আদিত্যনাথ সরকার মৃত্যুর সংখ্যা লুকাচ্ছে। মৃত্যু হয়েছে ৪০ জনের না, মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এবং এই ঘটনা ঘটেছে সম্পূর্ণই যোগী আদিত্যনাথ এবং তার প্রশাসনের অব্যবস্থার জন্য। একদিকে যেখানে হাজার হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল সমগ্র মহাকুম্ভের মেলা প্রাঙ্গণ এবং ত্রিবেণী সঙ্গমে, যেখানে আম জনতা, সাধারণ ট্যাক্স পেয়ার, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব জনগণ যেখানে চান করছেন সেই জায়গার সুরক্ষার জন্য। এবার কেন এটা ভাগ করছি? তার কারণ হচ্ছে এই মহাকুম্ভের শুরু থেকেই এই বিভাজন ধর্মের নামে করে এসছে স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টা একটু খোলসা করে বলা দরকার। ২৯শে জানুয়ারি যখন মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটল, যে ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের মতে ৪০ জনের মৃত্যু হয়েছে, যে মৃত্যুর সংখ্যা উত্তরপ্রদেশ সরকারকে জানাতে ২৪ ঘন্টা সময় নিতে হলো, সেই উত্তরপ্রদেশ সরকার আবার এই মহাকুম্ভ শেষ হওয়ার ১ সপ্তাহ আগেই বলে দিল যে মহাকুম্ভে তারা ভেবেছিল ৪০ কোটি মানুষ আসবে, সেখান থেকে ইতোমধ্যেই মহাকুম্ভে ৫০ কোটি মানুষ স্নান সেরেছেন। তিনি অনুমান করছেন মহাকুম্ভর শেষ দিন পর্যন্ত এর সংখ্যা গিয়ে পৌঁছাবে ৬০ কোটি। কিন্তু ২৯শে জানুয়ারি যখন মহাকুম্ভে হুড়োহুড়িতে পদপিষ্টে মানুষের প্রাণ গেল, সেই সংখ্যা বলতে যেখানে যোগী আদিত্যনাথ সরকারের ২৪ ঘন্টা সময় লাগলো, সেখান থেকে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ সরকার এই সংখ্যা কিভাবে মুহূর্তের মধ্যে বলে ফেলছে। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট যে জানুয়ারির শেষ সপ্তাহে মহাকুম্ভে যে পদপিষ্টের ঘটনা ঘটেছিল, সেই পদপিষ্টের ঘটনায় মৃত্যুর সংখ্যা বাস্তবেই কি লোকাতে চাইছে যোগী আদিত্যনাথ সরকার? শুধু ওই দিন একটি ঘটনা ঘটেনি, অভিযোগ সেই দিন আরো ২ জায়গায় অর্থাৎ মোট ৩ জায়গায় এই ধরনের হুড়োহুড়ির পদপিষ্টের ঘটনা ঘটে, যাকে কেন্দ্র করে সরকারি মতে ৪০ জনের প্রাণ গেলেও আহত হয়েছেন একাধিক মানুষ, যার সংখ্যা এক্স্যাক্টলি যোগী আদিত্যনাথ সরকারের তরফে বলা হয়নি। তারই মধ্যে এই প্রয়াগরাজের মেলা প্রাঙ্গণে ঘটেছে একাধিক আগুন লাগার ঘটনা। দফায় দফায় একাধিক তাঁবুতে আগুন লেগেছে, যদিও তাতে মানুষের প্রাণ যায়নি। আবার উল্টো দিকে ফানুসের বিপত্তিতে ৮ জন বলি হয়েছে জলজ্যান্ত মানুষের সামনে পুড়ে। কিন্তু তারপরেও বাকি ছিল। নয়াদিল্লি স্টেশনে ১৫ই জানুয়ারি রেলের অপদার্থতা, বিশেষ করে যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছিলেন যে রেলের পর্যাপ্ত ব্যবস্থা থাকছে, পর্যাপ্ত এবং অতিরিক্ত ট্রেন দেওয়া হচ্ছে মহাকুম্ভের জন্য, সেক্ষেত্রেই দেখা গেল তার সমস্ত দাবি আরও একবার মানুষের সামনে কালিরামের ঢোলের মতন ঢপ করে ফেটে গেল। ১৫ই জানুয়ারি নয়াদিল্লি স্টেশনে যে পদপিষ্টের ঘটনা ঘটল, তাতে প্রাণ গেল আরও ১৮ জন
গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের, যাদের ট্যাক্সের টাকায় এই বিপুল আয়োজন করেছে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ সরকার। এবার আপনারা বলতেই পারেন যে উত্তরপ্রদেশ সরকার তো মহাকুম্ভের আয়োজন করেছে, তাহলে দফায় দফায় কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আশীর্বাদ দ্য ট্রুথের এই এপিসোডে তুমি নিয়ে আসছো? তার কারণ হচ্ছে মহাকুম্ভের আয়োজন থেকে যদি আপনারা ঘটনা প্রবাহের দিকে একটু নজর দেন তাহলে দেখবেন পোস্টার বয় হিসাবে বারে বারেই কিন্তু আমাদের দেশের গত 11 বছর ধরে বিপুল জনপ্রিয়তা লাভ করা পোস্টার বয় নরেন্দ্র মোদীর মুখই সবচেয়ে ওপরে ছিল, এবং তার নিচেই ছিল যোগী আদিত্যনাথ, অমিত শাহ এবং কোথাও ছিল জেপি নাড্ডার ছবি। অর্থাৎ এই গোটাটাকে কেন্দ্র করে যে ইভেন্টের আকার আরও একবার নরেন্দ্র মোদী সরকার দেওয়ার চেষ্টা করেছিল, যে ইভেন্টের জন্য হাজার হাজার কোটি টাকা কেন্দ্র এবং রাজ্য উভয়ই বিনিয়োগ করেছিল, তা বিনিয়োগ কিন্তু হয়েছিল আমাদের দেশের গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা পুণ্য অর্জনের জন্য যাবেন মহাকুম্ভে স্নান করতে, তাদের জন্য নয়। এবার এমনটা কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে মহাকুম্ভকে কেন্দ্র করে গোটা প্রয়াগরাজ জুড়ে এক সপ্তাহের মধ্যে তুমুল অব্যবস্থা সামনে উঠে আসে। প্রথমত গোটা প্রয়াগরাজ জুড়ে দীর্ঘ ট্রাফিক জ্যামে নাজেহাল হন প্রয়াগরাজেরই স্থানীয় বাসিন্দারা। শুধু তাই না, মহাকুম্ভে স্নান করতে যাওয়া সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ একদিন, দুদিন, আবার কেউ 3 থেকে 4 দিন পর্যন্ত ট্রাফিক জ্যামে অর্থাৎ পরিবহন গ্রেফতার হয়ে বসেছিলেন, যার ফলে তারা কুম্ভ স্নান তো দূরস্থান, মাঝপথ থেকে বাড়ি ফেরার চেষ্টাও শুরু করেন এবং অনেকে মাঝপথ থেকে ফিরেও আসেন, এবং সেই ফিরতে গিয়েও তাদের বিপত্তির সম্মুখীন হতে হয়। তারা ফিরতে গিয়েও ওই পরিবহন গ্রেফতারের মধ্যেই বসে থাকেন। এমন পরিস্থিতি হয় যে রাস্তায় দীর্ঘ ট্রাফিক জ্যামে আটকে থাকা মানুষের খাদ্য এবং পানীয় জলের সংকট দেখা দেয়। একাধিক মানুষ ব্রিজে, রাস্তায়, গাড়িতে বসে বসে অসুস্থ হয়ে যান, তাদের যেতে হয় হাসপাতালে। আবার অনেকে কোনো রকমে প্রাথমিক চিকিৎসার পর ফিরে আসেন বাড়িতে। অর্থাৎ যদি সঠিক করে এই মহাকুম্ভ আয়োজনের বিশ্লেষণ করা হয়, বিশেষ করে সংখ্যাতত্ত্বের বিশ্লেষণ করা হয়, যদি স্বচ্ছতা রাখা হয়, তাহলে দেখা যাবে যে ট্রাফিক জ্যামে বসে থেকেও অনেক মানুষ মারা গেছেন। তাহলে তাদেরকে কেন পুণ্যার্থী বলা হবে না? তাদেরকে কেন বলা হবে না কুম্ভ স্নানের বলি? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে মঙ্গলবার বলেছেন মহাকুম্ভ মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে, তা কিন্তু মোটেই ভুল কিছু বলেননি। অনেকের মধ্যেই এই শব্দটা অনেক দিন ধরেই উস্কানি দিচ্ছিল, কিন্তু আমরা অনেকেই বলতে পারছিলাম না। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই শব্দটি রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে বলার পরই আমাদের অনেককেই কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা অনেকেই যারা মহাকুম্ভকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন নিয়ে দিনের পর দিন কথা বলছি, তাদের সকল প্রশ্নকেই কোথাও যেন জাস্টিফাই করে দিয়েছেন। শুধু তাই না, এই মহাকুম্ভে আমরা দেখলাম কিভাবে অর্থের বিনিময়ে মানুষের মধ্যে বিভাজন হয়। অর্থাৎ যে সাধারণ গরিব, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত জনগণের ট্যাক্সের টাকায় হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে এই মহাকুম্ভের আয়োজন হলো, সেই সাধারণ গরিব মানুষ মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার পথ হাঁটলেন পুণ্য অর্জনের জন্য। যোগী আদিত্যনাথের প্রশাসনের পরিবহন ব্যবস্থা এতটাই জটিল আকার ধারণ করে যে যেখানে এই মহাকুম্ভে একসময় মানুষকে হাঁটতে হতো 1 থেকে 1.5 কিলোমিটার, সেখান থেকে দাঁড়িয়েই এই মহাকুম্ভে মানুষকে কোথাও হাঁটতে হয়েছে 12 কিলোমিটার, কোথাও হাঁটতে হয়েছে 7 কিলোমিটার, আবার সর্বোচ্চ কোথাও হাঁটতে হয়েছে 30 কিলোমিটার পর্যন্ত। কিন্তু পুণ্য অর্জন তো এত সহজ নয়, অন্তত গরিবের জন্য পুণ্য অর্জন এত সহজে হয় না, তাও আবার যেখানে বিনে পয়সায় আপনি পুণ্য অর্জন করছেন। কিন্তু আবার উল্টো দিকেই এই যোগী আদিত্যনাথ সরকারই এই মহাকুম্ভে শাহী স্নানের ব্যবস্থা করে। এবার এই শাহী স্নান ব্যাপারটা কি? অর্থাৎ আমাদের দেশের গদি মিডিয়া এই শাহী স্নানকে খুব ঢোল পিটিয়ে প্রচার করে, কিন্তু কেউ প্রশ্ন করে না যে মানুষ পুণ্য অর্জন যেখানে করতে যাচ্ছে কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে, পাপস্খলন করতে যাচ্ছে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে, তাহলে সেখানে এই অর্থের বিনিময় বিভাজন কেন? এই প্রশ্ন কিন্তু কোনো গদি মিডিয়া তোলেনি। আর এই শাহী স্নানের জন্য লক্ষ লক্ষ টাকার পাস বিক্রি হয়েছে, এবং সেই পাস কিনেছেন আমাদের দেশের একটু বেশি অঙ্কের ট্যাক্স পেয়ার
ভিআইপিরা। কিন্তু আবার উল্টো দিকে অন্য ছবিও ধরা পড়েছে, তা হচ্ছে আমাদের দেশের ভিভিআইপিরা তাদের কিন্তু একটি টাকাও খরচা করতে হয়নি, বরঞ্চ তারা জনগণের ট্যাক্সের টাকায় বিপুল সুরক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তারা সেরেছেন স্নান, টুপ করে ডুব দিয়েছেন ত্রিবেণী সঙ্গমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা, এমনকি ধনকুবেরদের মধ্যে মুকেশ আম্বানি সপরিবারে ডুব দিয়েছেন মহাকুম্ভে। ডুব দিয়েছেন নরেন্দ্র মোদীর অন্যতম প্রিয় বন্ধু গৌতম আদানি সপরিবারে। যদিও এক্ষেত্রে অমিত শাহ কিন্তু তার পুত্র এবং স্ত্রীকে নিয়েই মহাকুম্ভের স্নান সেরেছেন। আবার এই মহাকুম্ভের এই অব্যবস্থার মধ্যেই যোগী আদিত্যনাথ সরকারের পিঠ চাপড়াতে কসুর করেননি আমাদের রাজ্যের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি মহাকুম্ভে ডুব দিয়ে সরাসরি বলেছেন মহাকুম্ভের সুব্যবস্থা, যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করেছেন। শুধু রচনা বন্দ্যোপাধ্যায় একাই নন, বহু আমাদের রাজ্যের সাংসদ, বিধায়ক, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাই গেছিলেন মহাকুম্ভে ডুব দিতে, যদিও তারা কেউই ক্যামেরার সামনে যোগী আদিত্যনাথ প্রশাসনের এত সুপ্রশংসা করেননি রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো। এমনিতেই রচনা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি 24-এর লোকসভা নির্বাচনের প্রচার অভিযানে একাধিক উল্টো পাল্টা ভুলভাল মন্তব্য করতে। কখনো তিনি ঘুগনি দিয়ে মুড়ি খেতে খেতে তিনি শিল্পের প্রসারের কথা বলেছেন, আবার কখনো তিনি নির্বাচনী প্রচারে বেরিয়ে জায়গায় জায়গায় ধোঁয়া দেখে তিনি বলেছেন হুগলি জুড়ে একাধিক ফ্যাক্টরি অর্থাৎ শিল্পায়ন ঘটে গেছে। অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ব্রেনের জায়গায় যে ইট আছে তা নিয়ে কিন্তু মানুষের মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রসঙ্গ হচ্ছে এই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার পরই বঙ্গ বিজেপি নেমেছে আসরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার ৪৫ মিনিটের মধ্যে ২৫ মিনিট তিনি শুধু হিন্দু রাজনীতির রুটি আরও একবার শিখেছেন। একই সঙ্গে তিনি হুঙ্কার দিয়েছেন যে মহাকুম্ভকে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে মৃত্যুকুম্ভ বলল। তিনি দাবি করেছেন রাজ্যের হিন্দুরা এর জোরালো জবাব দেবে। তিনি আহ্বান করেছেন বুধবার থেকে রাজ্যের জেলায় জেলায় প্রান্তে প্রান্তে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয় এর বিরোধিতায়। সেই ঘটনা বুধবার আমরা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় অল্প বিস্তর দেখতে পেলেও যে শুভেন্দু অধিকারী হিন্দু মোবিলাইজেশনকে সামনে রেখে দাবি করেছেন মঙ্গলবার সাংবাদিকদের সামনে যে ২৬-এ তারাই সরকার গড়তে চলেছেন, যদিও তাঁর এই দাবি নতুন নয়, ২১-এর বিধানসভা নির্বাচনেও তাঁরই সিনিয়র দিলীপ ঘোষও এই দাবি করেছিলেন এবং তারপর তিনিও সেই দাবি করেছিলেন, যদিও তিনি বর্তমানে লোডশেডিং বিরোধী দলনেতার তকমাই পেয়েছেন। চেয়ে থাক, আবারও তিনি সেই দাবি করছেন, কিন্তু এবার দাবি করছেন হিন্দু জাগরণকে সামনে রেখে। তিনি দাবি করছেন যে হিন্দুরা একত্রিত হচ্ছে এবং এই একত্রিত হিন্দুদের ভোটেই তিনি রাজ্যের তৃণমূল কংগ্রেস শাসনকে উৎখাত করবেন, তিনি পরাজিত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর পাশাপাশি তিনি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে বললেন যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা তৈরি করা হচ্ছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিধানসভায় দাঁড়িয়ে যখন এই লক্ষ লক্ষ কোটি টাকা ব্যবসার দাবি করলেন প্রয়াগরাজের এই মহাকুম্ভকে কেন্দ্র করে, তিনি কি ভুল কিছু করেছেন? কারণ খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই দাবি করেছেন যে ৭,৫০০ কোটি টাকা বিনিয়োগ করে ৩.৫ লক্ষ কোটি টাকার আর্থিক পরিসর তৈরি হয়েছে এই মহাকুম্ভ স্নান এবং মেলাকে কেন্দ্র করে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল কোথায় বলেছে? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার যে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে এই মহাকুম্ভকে কেন্দ্র করে শুধু ব্যবসা হচ্ছে, তা কি তিনি ভুল কিছু বলেছেন? একেবারেই বলেননি। অর্থাৎ একদিকে তিনি যেমন মৃত্যুকুম্ভ বলে ভুল কিছু বলেননি, ঠিক তেমনটাই আবার এই মহাকুম্ভ কেন্দ্র করে যে লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা হচ্ছে সেই কথাও তিনি ভুল কিছু বলেননি। অর্থাৎ তিনি রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে এই দুটি প্রসঙ্গ উত্থাপন করে সরাসরি যোগী আদিত্যনাথ সরকারের প্রশাসনের এই অব্যবস্থার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। দেখুন, এই বছর আমাদের রাজ্যে গঙ্গাসাগর আয়োজন হয়
এবার যদি গঙ্গাসাগরে এই ধরনের কোনো ঘটনা ঘটতো, তাহলে আপনার কি মনে হয় আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কি ছেড়ে কথা বলতো? আর এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু আমাদের রাজ্যে অবশ্যই জাতীয় মানবাধিকার কমিশন, নারী শিশু অধিকার কমিশন, এমক কমিশন, তমুক কমিশন, ওই কমিশন, সেই কমিশন কেন্দ্রের তরফে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু এবার ভেবে দেখুন, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জানুয়ারির শেষ সপ্তাহে যে পদপিষ্টের ঘটনা ঘটল, সেই ঘটনার তদন্তের জন্য কেন্দ্রের তরফে কোন কমিশনটা পাঠানো হয়েছে? যদিও উত্তরপ্রদেশ সরকার একটি তদন্তকারী দল গড়েছিল, যদিও সেই দল বাস্তবে কি তদন্ত করেছে তার কিন্তু কোনো তথ্য এখনো অবধি উত্তরপ্রদেশের জনগণ, এমনকি দেশের জনগণের সামনে তুলে ধরেনি যোগী আদিত্যনাথ সরকার বা আমাদের দেশের নরেন্দ্র মোদী সরকার। আবার দেখুন, নয়াদিল্লিতে যে স্টেশনে পদপিষ্টের ঘটনা ঘটল রেলের অপদার্থতার জন্য, যে রেলমন্ত্রী, আবারও ভুল বললাম থুরি, যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই গোটা আয়োজনের আগে ঢোল পিটিয়েছিলেন, সেই অশ্বিনী বৈষ্ণব শুধু একটা এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেই ক্ষান্ত হয়েছেন। তিনি তো আর ইনস্টাগ্রামে রিল করে দুঃখ প্রকাশ করতে আসেননি। কিন্তু রেলের এই অব্যবস্থার জন্য, রেলের এই অপদার্থতার জন্য যে 18 জন মানুষ প্রাণ হারালেন, তাদের দায়িত্ব কে নেবে? এমনকি এই মহাকুম্ভে গিয়ে প্রয়াগরাজে পদপিষ্টের ঘটনা ঘটেছে এবং তাতে যে 30, আবার কেউ বলছেন 40, আবার বিরোধীদের মতে 100 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের কাউকে বৈধ বা সঠিক মৃত্যুর প্রমাণপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেট পর্যন্ত ইস্যু করেনি যোগী আদিত্যনাথ সরকার। যা কিন্তু আমরা স্পষ্টই দেখতে পেয়েছি যখন 29 জানুয়ারি পদপিষ্টের ঘটনার পর আমাদের রাজ্যেরই এক মহিলা প্রাণ হারিয়েছিলেন। তাঁর দেহ যখন তাঁর ছেলে আমাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, দেখা গেছিল তার যে ডেথ সার্টিফিকেট যোগী আদিত্যনাথ সরকারের তরফে ইস্যু করা হয়েছে তা সঠিক সার্টিফিকেটই নয়। তাতে হাসপাতালের নাম উল্লেখ নেই, তাতে ডাক্তারের স্বাক্ষর সঠিকভাবে নেই, যার জেরে আমাদের রাজ্যে ময়না তদন্ত করে তাকে পুনরায় ডেথ সার্টিফিকেট দিতে হয়েছে রাজ্য সরকারের তরফে। এবং এই প্রসঙ্গ উত্থাপন কিন্তু মঙ্গলবার বিধানসভায় করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। অর্থাৎ রাজ্য বিজেপির তরফে এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার জন্য যে রাজনৈতিক রুটি সেঁকার চেষ্টা চালানো হচ্ছে, তা কিন্তু আগামী দিনে, অর্থাৎ তা যে 1 মাসও টিকবে না তার বলতে অপেক্ষা রাখে না। কারণ বাংলাদেশেই আমরা দেখেছি কিভাবে চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের বিরোধী দল বিজেপি এবং তাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লম্পঝম্প শুরু করেছিলেন। যদিও সেই লম্পঝম্প ছিল 4 দিনের চাঁদের আলো। 4 দিন পরেই সেই লম্পঝম্প কোথায় যে মিলিয়ে গেল তা খোদ রাজ্য বিজেপির নেতা কর্মী সমর্থকেরাই জানেন না। আর এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার পর সেই লম্পঝম্প আমরা দেখতে পাবো আরো 4 দিন। যদিও 4 দিনের পর সেই লম্পঝম্প শান্ত হয়ে যাবে শুভেন্দু অধিকারী বাহিনীর। তাহলে এখন প্রসঙ্গ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন, তা কি তিনি ভুল কিছু বলেছেন? অন্তত এই আলোচনার মধ্যে দিয়ে আপনাদের কাছে যে কথাগুলো আমি বললাম, তাতে করে আপনারা কি মনে করছেন তা লিখে জানান কমেন্ট বক্সে। একই সঙ্গে এপিসোডটা ভালো লাগলে শেয়ার করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে, শেয়ার করুন আপনার প্রিয় হোয়াটসঅ্যাপ গ্রুপে। একই সঙ্গে আশীর্বাদ দ্য ট্রুথ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা টিংটং করে বাজিয়ে দিয়ে অপেক্ষায় থাকুন পরবর্তী এপিসোডের জন্য। আর ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের। আমি আশীর্বাদ, নমস্কার।